আসসালামু আলাইকুম। যারা ৪৯তম বিশেষ বিসিএস এবং নিবন্ধন পরীক্ষা দিবেন এবং ভাবতেছেন যে সমাজবিজ্ঞান থেকে কী পড়বেন, কীভাবে পড়বেন, বাজারে হয়তো বা আপনার মন মতো কোনো বই পাননি, তো সেজন্য আমি চেষ্টা করলাম যে আপনাদের সামনে সমাজবিজ্ঞান মানে পিএসসি কর্তৃক যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে, মানে যে টপিকগুলো দেওয়া আছে সবগুলো নিয়ে একটা কমপ্লিট নোট তৈরি করা। আমি এটা তৈরি করছি এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ার জন্য এটা পিডিএফ তৈরি করছি। আপনারা চাইলে আমার এখান থেকেই পিডিএফগুলো সংগ্রহ করতে পারেন এবং পিএসসি কর্তৃক প্রত্যেকটি টপিক পাবেন এখানে। এবং এই টপিকগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 1 চ্যাপ্টার 10 সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জ, দ্য কনসেপ্ট অফ সোশ্যাল চেঞ্জ। সামাজিক পরিবর্তনের ধারণা। সামাজিক পরিবর্তন বলতে সমাজের গঠন, সংস্কৃতি, মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠানের ধীরে ধীরে বা হঠাৎ রূপান্তরকে বোঝায়। মূল বিষয়গুলো পড়ে নেবেন: ক্রমাগত প্রক্রিয়া, মানুষকেন্দ্রিক, ইতিবাচক নেতিবাচক দিক, কারণ এবং শেষের সুবিধার্থে ছোট্ট করে লিখে দিছি সারসংক্ষেপ। এরপর যেটা খুব ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে থিওরিজ অফ সোশ্যাল চেঞ্জ। এই থিওরিগুলো খুব ভালো মতো জানতে হবে। আসলে থিওরিগুলো তো অনেক বড় বড়, এত বড় থিওরি এই মুহূর্তে পড়তে গেলে এলোমেলো হয়ে যাবে। এর জন্য আমি থিওরির মেইন যে বিষয়টা, শুধু মেইন কনসেপ্টটা লিখে রাখছি, যেটা যেহেতু পরীক্ষায় এমসিকিউ টাইপ হবে, সেক্ষেত্রে শুধু ধারণাটুকু থাকলেই অপশন দেখে বোঝা যাবে যে আসলে কোন কোশ্চেন মানে অ্যান্সারটা হবে। তো প্রথমে হচ্ছে লিনিয়ার থিওরি। লিনিয়ার থিওরি হচ্ছে রৈখিক তত্ত্ব। এই রৈখিক তত্ত্ব অনেকেই দিছেন। তো রৈখিক তত্ত্বটা কি? এই তত্ত্ব অনুযায়ী সমাজ একটি নির্দিষ্ট দিকে এগোতে থাকে এবং ধাপে ধাপে অগ্রসর হয়, অর্থাৎ পরিবর্তন সবসময় অগ্রগতিমূলক এবং একটি রেখার মতো সোজা পথে ঘটে। এ প্রক্রিয়ায় প্রতিটি সমাজ প্রাচীন অবস্থা থেকে উন্নত অবস্থায় পৌঁছে। প্রধান রৈখিক তত্ত্বগুলোর মধ্যে একটা হচ্ছে কোথস ল অফ 3 স্টেজেস। কোথের যে 3 স্তর তত্ত্ব আছে, সে প্রথমটা হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর, দ্বিতীয়টা হচ্ছে অধিবিদ্যাগত স্তর, তৃতীয়টা হচ্ছে দৃষ্টবাদী স্তর। তো ধর্মতাত্ত্বিক স্তর আমি একটু মার্ক করে দিই আপনাদের সুবিধার্থে। এই ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্যাগত স্তর, তারপর হচ্ছে দৃষ্টবাদী স্তর। তো প্রত্যেকটা স্তর সুন্দর করে অল্প কথায় ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নেবেন, নিয়ে রাখবেন। আমি একটু স্ক্রল করতেছি। হ্যাঁ, তার পরবর্তীতে যে তত্ত্বটা আছে সেটা হচ্ছে স্পেন্সারের সামাজিক বিবর্তন তত্ত্ব, যেটা হচ্ছে স্পেন্সার ইভ্যালুয়েশন থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। তো হারবার্ট স্পেন্সার সমাজকে একটি জীবন্ত দেহের সাথে তুলনা করেছেন। যেমন জীবদেহ বিবর্তনের মাধ্যমে ছোট থেকে বড়, সরল থেকে জটিল ও অগঠিত থেকে গঠিত রূপ নেয়, তেমনি সমাজও ধাপে ধাপে বিবর্তিত হয়। এই মূল ধারণা থেকে জাস্ট দুইটা জিনিস একটু পরিষ্কার করে মনে রাখবেন। সেটা হচ্ছে মানে সমাজ মানে সোশ্যাল অর্গানিজম। এখানে হচ্ছে সমাজ এক ধরনের জীব। সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান, পরিবার, শিক্ষা, ধর্ম, অর্থনীতি ইত্যাদি দেহের অঙ্গের মতো কাজ করে। আর 2 নম্বর হচ্ছে যে ধাপে ধাপে পরিবর্তন হয়। সমাজ প্রাথমিক সরল অবস্থা থেকে ক্রমে জটিল রূপে পরিবর্তিত হয়। এরূপ ছোট থেকে বড়, অগঠিত থেকে গঠিত এবং উদ্দেশ্যমূলক অগ্রগতির পরিবর্তন ঘটে আর কি। তারপর কার্ল মার্কস যেহেতু একটা বিশাল আলোচনা, কার্ল মার্কস ফাউন্ডার ফাদার অফ সোশিওলজি, সো অবশ্যই কার্ল মার্কস সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে, কারণ কার্ল মার্কস সম্পর্কে প্রশ্ন আসবেই, একটা না একাধিক কোশ্চেন আসবে। সুতরাং কার্ল মার্কস সম্পর্কে খুব সুন্দর করে জানতে হবে। দেখেন, কার্ল মার্কসের মেইন যে বিষয়টা, যেই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি, মোড অফ প্রোডাকশন।
মানে সমাজ ব্যবস্থা ও সম্পৃক্ত দ্বন্দ্বমূলক যে শ্রেণীসমূহ, সমাজ কীরকম ছিল এবং সমাজের পরিবর্তনগুলো কীভাবে হয়েছে, মানে সমাজের পরিবর্তনটা অ্যাকচুয়ালি কীরকম হয়েছে, সমাজ প্রিমিটিভ সোসাইটি থেকে শুরু করে বর্তমান সমাজ এবং এর পরিণতিটা কী হতে পারে। প্রথম হচ্ছে সমাজ ব্যবস্থা। দেখেন এখানে আমি একটা ছক আকারে দিছি। প্রিমিটিভ কমিউনিজম মানে আদিম সাম্যবাদ, সেখানে কোনো শ্রেণী ছিল না, কোনো প্রকার শ্রেণী ছিল না। যেহেতু শ্রেণী ছিল না, স্বাভাবিকভাবে শ্রেণী সংঘাতও ছিল না। কিন্তু এরপরে দাস প্রথা থেকে শ্রেণীর সৃষ্টি হয়। এখানে দুইটা শ্রেণীর সৃষ্টি হয়, একটা হচ্ছে দাস মালিক, একটা হচ্ছে দাস। এদের দ্বন্দ্বের ফলে তৈরি হয় সামন্ত প্রথা। সামন্ত সমাজে আবার দুইটা শ্রেণী ছিল, একটা হচ্ছে সামন্ত প্রভু আর একটা হচ্ছে ভূমিদাস। এই সামন্ত প্রভু এবং ভূমিদাসের মধ্যে সংঘর্ষ হয়, দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের ফলে তৈরি হয় পুঁজিবাদ বা ক্যাপিটালিজম। এই পুঁজিবাদে আবার দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে শিল্পপতি আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। এই শিল্পপতি শ্রেণীকে বলা হচ্ছে বুর্জুয়া এবং শ্রমিক শ্রেণীকে বলা হচ্ছে প্রোলেতারিয়েত। এই বুর্জুয়া এবং প্রোলেতারিয়েতের দ্বন্দ্বের ফলে সৃষ্টি হয় সমাজতন্ত্র। আর এই সমাজতন্ত্রের বৈশিষ্ট্য কী? সমাজতন্ত্রে সাম্যবাদ থাকবে, রাষ্ট্রীয় মালিকানা ও সরবরাহের একনায়কতন্ত্র থাকবে, শ্রেণীহীন সমাজ থাকবে, মানুষ থাকবে মুক্ত। এটা হচ্ছে কার্ল মার্কসের সমাজ ব্যবস্থা। এর পরবর্তীতে কার্ল মার্কসের যে মূল তত্ত্বগুলো আছে, সেই তত্ত্বগুলো হচ্ছে: 1 নম্বর ঐতিহাসিক বস্তুবাদ বা হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, দ্বিতীয় হচ্ছে শ্রেণী সংগ্রাম, তৃতীয় হচ্ছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, যেটাকে আমরা বলি সারপ্লাস ভ্যালু, 4 নম্বর হচ্ছে বিচ্ছিন্নতা তত্ত্ব, এলিয়েনেশন, 5 নম্বর হচ্ছে পুঁজিবাদের অন্তর্নিহিত দ্বন্দ্ব, 6 নম্বর হচ্ছে সমাজতন্ত্র ও সাম্যবাদ। আমি প্রত্যেকটাই খুব অল্প কথায় এখানে ব্যাখ্যা করে দিছি, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। কার্ল মার্কসের অবদানগুলো একটু দেখবেন, তার বই রচনা। আশা করি কার্ল মার্কস থেকে এর মধ্যেই পেয়ে যাবেন। যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে, বেসিক কনসেপ্টটা যদি আপনার জানা থাকে, তাহলে যে কোনো ধরনের কোশ্চেন হোক না কেন আপনি অপশন থেকে বুঝতে পারবেন যে কোনটা হবে। এরপর দেখেন সাইক্লিক্যাল থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে সাইক্লিক্যাল থিওরি কীভাবে কাজ করে, মানে অ্যাকচুয়ালি সাইক্লিক্যাল থিওরিটা কী। এর তথ্য অনুযায়ী সমাজ বা সভ্যতায় একটি নির্দিষ্ট চক্র বা সাইকেল অতিক্রম করে বারবার পরিবর্তিত হয়। অর্থাৎ সমাজে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে সরল রেখায় না হয়ে চক্রাকারেই ঘটে আর কি। এর মূল ধারণা হচ্ছে সমাজ ও সভ্যতা জন্ম নেয়, বৃদ্ধি পায়, পরিপক্ক হয়, পতনের দিকে যায়, আবার নতুন করে জন্ম নেয়। মানব জীবনের সাথে তুলনা করা হয় এটাকে। প্রধান প্রবক্তারা হলেন ইবনে খালদুন, স্পেংলার, আর্নল্ড টয়েনবি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মিশরীয় সভ্যতা, রোমান সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্য। স্পেংলারের সাইক্লিক্যাল থিওরিটা অ্যাকচুয়ালি কী? তার যে গ্রন্থ দ্য ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট, এখানে তিনি সমাজ ও সভ্যতা সম্পর্কে তত্ত্ব দেন। তার তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে যে সভ্যতা হচ্ছে জীবন্ত জীব, মানে সভ্যতাকে জীবনের সাথে তুলনা করছেন, যেখানে জন্ম, বৃদ্ধি, পরিপক্কতা, বার্ধক্য ও মৃত্যু ঘটে। সভ্যতার জীবনচক্র হচ্ছে, এই জীবনচক্রের বয়স হচ্ছে প্রায় 1000 বছর। প্রাথমিক ধাপ হচ্ছে কালচার, উচ্চ বিকাশের ধাপ হচ্ছে সিভিলাইজেশন এবং চূড়ান্ত ধাপ হচ্ছে পতন। এরপর দেখেন কালচার বনাম সিভিলাইজেশন, তারপর কালচার, সিভিলাইজেশন, এগুলা 1-2 কথায় লিখে রাখছি, জাস্ট চোখ বুলাবেন। এরপর আসেন প্যারেটোস থিওরি, সার্কুলেশন অফ এলিট, যেটাকে আমরা বলি প্যারেটোস থিওরি, অভিজাত শ্রেণীর যে আবর্তন তত্ত্ব। সমাজে সর্বদা 2 শ্রেণী থাকে, একটা হচ্ছে এলিট শ্রেণী আর একটা হচ্ছে ম্যাশেজ শ্রেণী। এলিট হচ্ছে অভিজাত যারা, আর ম্যাশেজ হচ্ছে জনসাধারণ যারা। এলিট ক্লাস ছোট অংশ যারা ক্ষমতা, সম্পদ, জ্ঞান ও প্রভাবশালী অবস্থান দখল করেন। এরা আবার 2 প্রকার, একটা হচ্ছে লায়ন্স লাইক মানে সিংহ, আর একটা হচ্ছে ফক্সেস লাইক যারা বল প্রয়োগ, শক্তি ও রক্ষণশীলতা দিয়ে শাসন করে, তাদেরকে বলা হচ্ছে লায়ন্স। আর ফক্সেস হচ্ছে
যারা কৌশল, বুদ্ধি ও চাতুর্যের সাথে শাসন করে। আর ম্যাসেজ ক্লাস হচ্ছে সমাজে বৃহৎ জনগোষ্ঠী যারা ক্ষমতাহীন, অ্যাকচুয়ালি এরা ক্ষমতায় থাকে না, এরা শাসন ক্ষমতায় অংশ নেয় না, কখনোই নেয় না, এবং এরা হচ্ছে অভিজাত শ্রেণীর অধীনে থাকে। এরপর দেখেন সরোকিনস থিওরি, যেটা হচ্ছে সরোকিন সাইক্লিক্যাল থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। তিনি বলেন সমাজ ও সংস্কৃতি কখনো একরকম থাকে না। তিনি সমাজ ও সংস্কৃতিকে প্রধানত 3 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে আইডিয়েশনাল কালচার, 2 নম্বর হচ্ছে সেন্সেড কালচার, 3 নম্বর হচ্ছে আইডিয়ালিস্টিক কালচার। 3টা ধাপেই আমি এখানে লিখে রাখছি, ছোটো করে লিখে রাখছি। আসলে যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, খুব বিস্তারিত পড়ার দরকার নাই, আর বিস্তারিত পড়তে গেলে সময়ও পাবেন না তেমন একটা। এখন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে মূল বিষয়টা জানা, প্রত্যেকটা থিওরি হোক বা প্রত্যেকটা টপিক হোক, প্রত্যেকটা টপিক ধরে ধরে ওই টপিকটা কী বলছে অ্যাকচুয়ালি সেই বিষয়টা জানা। কারণ আমি অপশন দেখে যেন আমার কনফিউশন না হয়, আর অপশন দেখলেই বোঝা যাবে, যদি আপনার এই মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, অপশন দেখলেই বোঝা যাবে যে আসলে কোনটা হবে। এরপর দেখেন ইবনে খালদুন কী বলছেন, আসাবিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু খুব ভালোভাবেই পড়বেন। আসাবিয়া বা সামাজিক সংহতি, সমাজ বা জাতির শক্তি আসে তাদের সংহতি, ঐক্য এবং সহযোগিতা থেকে। যত বেশি সামাজিক সংহতি থাকবে তত বেশি জাতি শক্তিশালী হবে। তারপর সিভিলাইজেশনের জীবনচক্র, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর আছে নমেডিক ভার্সেস সেডেন্টারি লাইফ, হিস্ট্রি ইজ সাইক্লিক্যাল, মানে হচ্ছে ইতিহাস সরলরেখায় এগোয় না, সভ্যতা বারবার উত্থান বিকাশ পতনের চক্রের মধ্য দিয়েই এগোয় আর কি অ্যাকচুয়ালি। তো এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তারপর অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল থিওরিজ অফ সোশ্যাল চেঞ্জ, এটা একটু পড়ে নেবেন। আমি ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে নোট ডাউন করছি। ইনভেনশন, ডিসকভারি অ্যান্ড ডিফিউশন, এই ইনভেনশন কি, ডিসকভারি কি এবং ডিফিউশন কি বিষয়, এই 3টা বিষয় অনেকটা কাছাকাছি, বাট এদের মানে অর্থগত দিক থেকে এরা আলাদা আলাদা। দেখেন ইনভেনশন হচ্ছে আবিষ্কার, ডিসকভারি হচ্ছে উদ্ঘাটন বা আবিষ্কার, ডিফিউশন হচ্ছে প্রসার বা প্রসারণ। তো এটা একটু ভিতরে পড়ে নেবেন। আশা করি এই অধ্যায় থেকে প্রত্যেকটা টপিক আমি এখানে লিখে রাখছি আপনাদের সুবিধার্থে। আমি অন্যান্য যত অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের প্রত্যেকটা টপিক এভাবে এই চ্যানেলে আপলোড করব, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।